নমস্কার বন্ধুরা, দেখছেন এপিসোড নাম্বার 13 টক শো অফ গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 2025 অর্গানাইজড বাই এক্স ক্রিয়েশন। এপিসোড নাম্বার 11, 12 আমরা তো পরপর দেখালাম। এবার আমরা চলে আসলাম এপিসোড নাম্বার 13-এ। একইভাবেই এপিসোড নাম্বার 12-এ আমরা যেভাবে আপনাদেরকে পরিচয় করিয়েছিলাম কিছু হাউস ওয়াইফদের এবং তাদের স্বপ্নর পিছনে যে এগিয়ে যাওয়া, তার সাথে যে এক্সক্রিয়েশন আছে সেটা তারা জানালেন। এবার আমাদের কাছে যে চারজন আছে তাদের কাছ থেকে আমরা জেনে নেবো, কেউ বা রানওয়ে, কেউ পেজেন্ট শো, প্রত্যেকে তাদের একটা আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আছে এক্স ক্রিয়েশনের গ্ল্যাম ফেসকে নিয়ে। প্রথমে শুরু করছি এবং একটা কথা বলে দিই শুরু করার আগে, যে এখানে এক্স ক্রিয়েশনের বেশিরভাগ ক্ষেত্রেই তার প্রফেশনের বাইরে, মডেলিং প্রফেশনের বাইরে গিয়ে ম্যাক্সিমাম তার নিজের শো কেসটা করিয়েছে নিজেকে, অর্থাৎ তাদের একটা ভিন্ন এক্সপিরিয়েন্সটাও হয়েছে এখান থেকে, এক্সপ্রেশন থেকে। শুরু করছি চারজন। তো তোমাদেরকে দিয়ে শুরু করতে চাই, প্রথমে তোমাকে দিয়ে আসি। নাম, পরিচয় এবং নিজের সম্পর্কে কিছু জানাও দর্শক। হ্যালো, আমার নাম তানিশা চ্যাটার্জি, হাওড়া থেকে আসছি। আমি স্টুডেন্ট, প্রফেশনাল ভরতনাট্যম ডান্সার আর প্রফেশনাল মডেল। আমার কাজ শুরু হয় যখন আমার ৮ বছর বয়স ছিল। 2018-তে আমার একটা ফার্স্ট, আমি চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে একটা মুভি করেছিলাম, অন্তঃসত্ত্বা। তারপরে কিছু বছর বন্ধ ছিল। তারপর আমার ফেসবুক দেখে আর ওইটার থ্রু দিয়ে, ওই মুভিটার ক্লিপিংসের থ্রু দিয়ে আমার ফেসবুক দেখে আর আমার কাছে একটা অফার এসেছিল বুটিকের শুট করার জন্য 2022-এ। এবার সেইটা ফার্স্ট যে আমি অক্টোবর মাসে করেছিলাম, তারপর থেকে এখনো পর্যন্ত বন্ধ হয়নি, আর আশা করি কোনোদিনও বন্ধ হবেও না করা। তাছাড়া আমি 2 বছর বয়স থেকে নাচ করছি, নাচ থেকেই এখানে আসা। আর এক্স ক্রিয়েশনের ব্যাপারে বলতে গেলে এটা আমার ফার্স্ট কাজ ছিল এক্স ক্রিয়েশনের সাথে। আর সব থেকে একটাই কথা, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে ম্যানেজ করা। শ্রাবণী দি আর জিৎ স্যার, ম্যানেজমেন্ট ওদের ভীষণ ভালো, মানে সেইটা নিয়েই সব জায়গায় মেইনলি ঝামেলা হয়। খুব ভালো ম্যানেজিং ছিল। আমি রানওয়ে মডেল হিসেবে ছিলাম। আহ, আর শালিনী ম্যাম আমাদের গ্রুমার, ম্যামের কিছু মনে হয়েছে দেখে আমাকে R1-এ ছিল, রানওয়ে মডেল 1, মানে আমি স্টার্ট করেছিলাম। একটুখানি ভয় পেয়েছিলাম, বাট খুব ভালো গেছিল সেদিনকে শো। আর তাছাড়া আমি মোস্ট চার্মিং ফেস অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলাম শ্বাসে। এরপরেও কাজ হবে, কাজ করব আশা করছি এক্সপ্রেশনের সাথে। তাছাড়া ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। হ্যালো, আমি পূজা গুপ্তা, হাবড়া থেকে এসেছি। আমা আমি একটা হাউসওয়াইফ, আর আমি মডেলিং করতে খুব ভালোবাসি। আমি এক্সপ্রেশন কাজে ফার্স্ট টাইম কাজ করছি, কিন্তু এর আগে আমি 2 বছর থেকে মডেলিং করছি। অনেক কাজ করেছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম, কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখানে। এখানে ফার্স্ট টাইম রোমিং করলাম। রোমিং করতে আমি একটু ভয় পেয়েছি, বাট আমার ম্যাম সব পুরো ভয়টা শিখিয়ে দিয়েছে ভালো করে। তারপর আমি বেস্ট গ্লোয়িং স্কিন অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, সাবটাইটেলটা পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। এইটাই মডেলিংই করব। হ্যাঁ, এইটাই নিয়ে আমি চলছি। আর জিতের স্যার কাছে কাজ আমি কন্টিনিউ রাখতে চাই, কেন কি জিতের স্যার আর ম্যামের, সাবরির ম্যাম কাজ আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি কন্টিনিউ রাখতে চাই। আই লাভ ফ্যাশন। গুড আফটারনুন এভরিওয়ান। আমি শ্রেয়া, আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো, ওই পেজেন্ট আর রানওয়েতে আমি প্রচন্ড ভয় পাই, বিকজ ক্যামেরার সামনে গিয়ে এত জনের সামনে আমি মনে করি যে নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার সাথে কথা বলা বা হাঁটা চলা করা একটা বড় বিষয়। তো আমি ফার্স্ট ফার্স্ট প্রচন্ড ঘাবড়ে গেছিলাম যে আমি করতে পারবো কিনা, বাট ফর্চুনেটলি আমি করতে পেরেছি, বিকজ অফ জিৎ স্যার, শ্রাবণী ম্যাম, শালিনী ভট্টাচার্য। উনি খুব সুন্দর গ্রুমিং করিয়েছেন। আর ফার্স্ট অফ অল আমার কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, বিকজ আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম হাঁটতে। আমি হাঁটছিলাম আর জাস্ট ভাবছিলাম কিরকম লাগছে, করতে পারছি কিনা। বাট শালিনী ম্যাম এত সুন্দর করে গ্রুমিং করিয়েছেন যে আমার মধ্যে সেই কনফিডেন্সটা এখনো পর্যন্ত বিল্ড আপ হয়ে আছে। আর এখন আমি চেষ্টা করছি মডেলিং ক্যারিয়ারটাকে নিয়ে এগোনোর, বিকজ বাই প্রফেশন আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার।
তো আমার রিসেন্টলি মানে হয় না কি ছোটবেলা থেকে মানুষের ইচ্ছা থাকে যে কোনো না কোনো সময় গিয়ে নিজের প্যাশনটা ফলো করবে। আমি ছোটবেলা থেকেই খুব এইসব দেখেছি মানে পেজেন্ট বা কোনো কিছু। তো একটা টাইমে খুব ইচ্ছা করতো যে আমি করতে পারবো কিনা, যে এরকম জায়গায় করতে পারবো কিনা বা কিছু। বাট সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি 2025 এই ভয়টাকে কাটালাম যে না, আমি অ্যাটলিস্ট একটা কনফিডেন্ট পার্সন হয়ে অ্যাটলিস্ট দাঁড়াই একবার। হোক না হোক হার জিত তো লেগেই থাকে মানুষের লাইফে। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সেই ভয়টাকে কাটাতে পেরেছি, লোকের সামনে কথা বলতে পারছি, লোকের সামনে হাঁটতে পারছি, মন খুলে হাসতে পারছি, স্মাইল দিতে পারছি ক্যামেরার সামনে। এটা একটা বড় বিষয়, যে ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের যেটা বললাম মেন্টর আর আমাদের গ্রুমার খুব হেল্প করেছে। আর এক্স ক্রিয়েশন থেকে আমি নিজের কনফিডেন্স বিল্ড আপ করতে পেরেছি, নিজের পার্সোনালিটির অনেক কিছু আমার গ্রো আপ হয়েছে। আর ইন ফিউচারও চাইবো ওদের সাথে আরো কাজ করতে পারি। খুব ভাল লেগেছে আমার। আর আমি এখানে এক্স ক্রিয়েশনে সেই সন্ধেবেলায় মিস গর্জিয়াস এর টাইটেল উইন করেছিলাম। সো আই ওয়াজ এক্সাইটেড অ্যান্ড আই এম স্টিল এক্সাইটেড টু ওয়ার্ক উইথ দেম এগেইন ইন ফিউচার। নমস্কার, আমি অংশুমিতা ঘোষ। আমি একজন কলেজ স্টুডেন্ট প্লাস আমি একজন মডেলও। তো আমার ফার্স্ট আমি এইচএস কমপ্লিট করি। তো এইচএস কমপ্লিট করার পর বাবা মা আমাকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করেছিল যে তুই কেরিয়ারে কি করতে চাস। তো বাবা মাকে আমি বলেছিলাম যে আমি মডেলিং করতে চাই। তো বাবা একটুখানি হিচকিচ করে যে মডেলিং করবি? তা আমি বললাম যে হ্যাঁ আমি মডেলিংই করতে চাই। তো বাবা আর মা বললো ঠিক আছে চল, তো যেটা ইচ্ছা হয় তুই সেটাই কর। তারপর আমার মডেলিং জগতে আসা, আমি মডেলিং শেখা। তো সেখান থেকেই আমি মডেলিং জগতে বেশ কিছু বছর হলো। আমার এখানে মডেলিং জগতে ১ বছরের উপরে হয়ে গেছে আমি এখনো আছি। তো এক্সক্রিয়েশন এর সাথে এটা আমার ফার্স্ট টাইম কাজ। এর আগে আমি অনেকজনের সাথে কাজ করেছি, অনেক অর্গানাইজারের সাথে কাজ করেছি। বাট এক্সক্রিয়েশন এমন একটা জায়গা, এত সুন্দর কমফোর্ট মানে আমি এক্সক্রিয়েশন ছাড়া কোথাও পাইনি। আমার মনে হয় যে দীর্ঘ বছর এই এক্সক্রিয়েশন নাম যেন আরো ছড়িয়ে যাক। আর এর আগে আমি যেখানে কাজ করেছি অনেক অর্গানাইজারকে দেখেছি যে আ নামেই অর্গানাইজার, বেকার। তাছাড়া মানে ওদের মধ্যে কোনো অর্গানাইজারের ছাপই নেই। তো এক্সক্রিয়েশন যারা যেটা বলে সেটা করেই ছাড়ে। আমি তাই আমার বাড়ির লোককে বলি যে এক্সক্রিয়েশন তো এক্সক্রিয়েশনই। তো সেদিন ছিল ২৭শে ডিসেম্বর। তো ওইদিন আমি প্রেজেন্টের দিন ছিল। তো আমি খুব কনফিডেন্স ছিলাম যে হ্যাঁ, চলো আমি যখন এসেছি তো কিছু করেই যাবো। তো সবাই যখন অ্যাওয়ার্ড পাচ্ছিল তখন মনে, মনে ভাবছিলাম যে সবাই হচ্ছে তা আমার কিছু হবে না। চলো যাক ঠিক আছে। এতদূর পর্যন্ত আসলাম তো ঠিক আছে চলে যাবে। তো সেদিন ছিল রিচা শর্মা আর আমাদের মৌমনি সরকার। তো ওনাকে সামনে থেকে দেখলামও। কোনোদিন ভাবিওনি যে এরমভাবে দেখবো। সো ওনার দেখেও তো ভাবলাম যে যাক যাই হোক অ্যাওয়ার্ড নাই পেলাম। বাট ওনাদের তো সামনে থেকে দেখতে পেলাম। তো লাস্ট ছিল মোস্ট বিউটিফুল ফেস। তো যখন বলল যে না A50 মোস্ট বিউটিফুল ফেস, আমি তো হাঁ, আমি বলছি, কি হলো? আমি দাঁড়িয়ে আবার শুনছি যে ঠিক বললো তো? আমি বলছি, হ্যাঁ মোস্ট বিউটিফুল ফেস। তো ওইটা সত্যি আমার কাছে যে যে আমি কিছু পেরেছি, আরো কনফিডেন্স বেড়েছে। আর সবচেয়ে বেশি কনফিডেন্স দিয়েছে আমাদের হচ্ছে আমাদের গ্রুমার শালিনী ম্যাম। তো ওনাকে দেখে আমাদের বেশি কনফিডেন্স আসে যে উনি কি করে পারেন। মোর আমি মাঝে মধ্যে আমার ম্যামের সাথে যে কথা হয় তো ম্যামকে বলি যে ম্যাম আপনি কি করে পারেন? তো ম্যাম বলে চেষ্টা, সবটাই চেষ্টা করতে হয়। আমাদের অর্গানাইজার যেটা জিৎ স্যার আর শ্রাবণী ম্যাম, ওনাদের দেখেই বোঝা যায় যে আমি ১ম যখন এসেছিলাম অডিশন রাউন্ডে, তো ওনাদের আমি ফার্স্ট টাইম ওনাদের সাথে কাজ করছি। আমার ভয়ও লাগছিল একটু যে কিরকম হবে। তো পুরো ফ্রেন্ডের মতো। মানে ওনাদের সাথে কাজ করেছি মনেই হয়নি যে ফার্স্ট টাইম আমি কাজ করছি। দেখেই মনে হচ্ছিল যে না আমরা সবাই একসাথেই। আর এখানে আরো যারা মডেলসদের সাথে আমরা কাজ করছি সবাই আমরা ফ্রেন্ডের মতোই। কেউ এরকম নয় যে আমরা ফ্রেন্ড নই। ১ম দিনই আমরা দেখেছি কিন্তু তাই আমরা সব ফ্রেন্ড হয়ে গেছি। সেই দূর থেকে দেখলে এই তুই এসেছিস। তো এক্সক্রিয়েশন বলতে গেলে একটা পরিবারের মতো। এক্সক্রিয়েশন মানেই ফ্যামিলি। আমি তো আমি সবচেয়ে মোস্ট বিউটিফুল ফেস যখন হলাম তো আমি তো অবাক। তো তখন তারপর থেকে আমার কনফিডেন্স বেড়ে গেছে যে না, যখন হয়েছি মোস্ট বিউটিফুল ফেস তাহলে আমি সেই মান রেখে আমি জীবনে আরো এগিয়ে যাব। বাড়িতে বাবা তো দেখার পর বাবা বলছে সত্যি? আমি বলছি হ্যাঁ আমি হয়েছি। তো বাবা মা খুবই আরো আমাকে সাপোর্ট করে। আর সত্যি বাবা মা না থাকলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। ওরা সাপোর্ট করেছিল বলেই আমি এখানে এসেছি। আর চেষ্টা করব বাবা মায়ের মান আরো রাখার, যে তারা আমাকে এই সাপোর্টটা করছে। অ্যান্ড আমার ইচ্ছে আছে যে আমি মডেলিং এর সাথে ফ্যাশন ডিজাইনারে একটু এগাবো। এটা কিছু বছর পর আমি এটা কিন্তু যাবোই। আমি বাবা মাকে একটা কথাই বলবো যে আজকে তারা আমাকে সাপোর্ট করেছিল বলে আমি এইখানে। তো আমার বাবা মা আমার কাছে ভগবানের মতো।
তো আমি তাদেরকে একটা কথাই বলবো, তাদের উপার্জনের অর্থ আমাকে দিয়েছিল, পিছনে দিয়েছিল বলেই আমি আজ মডেলিংটা শিখেছি, আমি এই জায়গাতে এসেছি। তো আমি সেটাই বলবো যে, যে অর্থ তুমি আমার পিছনে ব্যয় করেছো আমি অবশ্যই সেটা তোমাদের ফিরিয়ে দিই। আমি বলবো যে দেখো, আমি তোমার কন্যা সন্তান হয়েও আমি কিন্তু ছেলের মতো কাজ করি। তো আমার মা সবসময় আমাকে জাস্ট সাপোর্ট করে যে তুই যা করবি আমি আছি পিছনে তোর। তো একটা ব্যাকবোন হিসেবে বলতে পারেন আপনি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মা বলেছে তোর যখন এটা ভাল লাগে মডেলিংটা, তুই এগো। লাইফে কোনো কিছু আমরা তাড়াতাড়ি পাই না। কারোর ক্ষেত্রে সেটা 1 ইয়ারে হয়ে যায়, কারোর ক্ষেত্রে 2 ইয়ারে, কারোর ক্ষেত্রে 5 ইয়ারে হয়। তো সেক্ষেত্রে একটু লাইফে পেশেন্স থাকা আমার মনে হয় খুব দরকার, সে যে কোনো ক্ষেত্রে হোক। তো আমি যখন একবার ভেবে নিয়েছি যে আমি এই ফিল্ডটা একটু এগোতে চাই, তো অ্যাকচুয়ালি আমাদের যেটা তুমি বললে এক্ষুনি আগে, যে আমি কল্যাণী সাইড থেকে এসেছি, তো ওই সাইডে না অতটা বলবো না যে লোক এইটা নিয়ে ভাবে। সো অনেক নেগেটিভিটি থাকে মানুষের মধ্যে যে এইটা করছে বা এইটা নিশ্চয়ই কিছু বাজে কাজ করেছে তারপরে এই কাজটা পেয়েছে বা সামথিং। সো মানুষের মধ্যে নেগেটিভিটি থাকে যেটা আমরা কোনোদিনও চেঞ্জ করতে পারবো না, চিন্তাধারাটা। সো মানুষ যে কোনো কাজই করো তুমি, জাজ তো তোমাকে করবেই, সে ভালো কাজই করো খারাপ কাজই করো। সো আমি মনে করি একটা জিনিস যে যখন আমি বিশ্বাস করছি যে আমি কিছু খারাপ করছি না, সো লোকের কথায় আমার, চারজনের কথায় কিছু যায় আসে না। আজকে চারজন জাজ করছে, পরবর্তীকালে সেই চারজনই আমার জন্য ক্ল্যাপ করবে। আমি তো ভালোই সাপোর্ট পেয়েছি ম্যাম। আবার আমার হাজবেন্ড বেশি মোটিভেট করেছে, সবসময় বললো তুমি এগিয়ে যাও, আমি তো আছি। আমার বাড়ি থেকে আমার ফুল সাপোর্ট পেয়েছি, আর এখানে ম্যামরা তো কিছু বলার নেই। একটা সাপোর্ট না পেলে কি করে এগোনো খুব মুশকিল। ইন ফিউচার কাজ এলে আমি তো আছি, আমি করব, বা সবাই সব মডেল করবে। প্রথম দিন থেকেই মানে যাই হোক না কেন, শুরু থেকেই মায়ের সাপোর্ট সবসময় ছিল, মানে আছে, থাকবেও সবসময়। বাবার সাপোর্টও ছিল, মানে আছে আই মিন। তো যতই যাই হোক না কেন, যেই ইন্ডাস্ট্রিতেই যাক, যেই প্রফেশন, যেই ক্যারিয়ার যাই হোক না কেন, সাপোর্টটা খুব দরকার হয়। কারুর সাপোর্টও যদি না হয়, মা বাবার সাপোর্টটা ভীষণ দরকার হয়। তো আমি যে সাপোর্টটা পাই মায়ের থেকে, সেটা নিয়ে আমি জানি আমি অনেক দূর এগোতে পারবো। আর এই কনফিডেন্সটা নিজের উপরে রাখা উচিত যে আমি পারবো, নিজের উপরে কনফিডেন্সটা রাখা উচিত। আহ, রাখার চেষ্টা করছি। আমি ভীষণ ডিমোটিভেট হয়ে যাই খুব তাড়াতাড়ি, আমি একদমই পজিটিভ নই কিছু নিয়ে। বাট আমার থেকে বেশি আমার মা আমাকে নিয়ে পজিটিভ। তো আশা করি সেটাকে রাখতে পারবো, চেষ্টা করব রাখার ডেফিনেটলি, যাতে, কারণ ছোটবেলা থেকে আমি আমার মা সবার কাছে যা ইনসাল্ট হয়েছে, বা আমার মা নিজের যে স্বপ্নগুলো পূরণ করতে পারেনি, সেগুলো আমি বাড়ির বড় মেয়ে হয়ে আমার মা আমার চোখ দিয়ে দেখে। তো নিজের জন্য কিছু না হলেও এটা আমি চাই, মানে এটা আমার মেন এম যাকে বলে, যে যেন কোথাও না কোথাও মা দাঁড়িয়ে দেখতে পায় যে হ্যাঁ, যে সেই স্বপ্নগুলো মা পূরণ করছে। কারণ আমার মধ্যে মা নিজেকে দেখে। তো যখন সেই দিনটা আসবে, যাই হোক না কেন, যেই প্রফেশনেই হোক না কেন, যাই হোক, যাতে এই ফিলটা মাকে মায়ের হতে পারে, আমি করাতে পারি যে যে মা করতে পেরেছে।